আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার পক্ষ থেকে ক্লাসের প্রথমেই তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। আজ আমি তোমাদের পৌরনীতি বিষয়ের বাইরের একটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। যেহেতু একটি চ্যাপ্টার আমরা শেষ করেছি মোটামুটিভাবে, সেহেতু সামনে হয়তো আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষা যাতে ভালো হয় সেই কারণে আমরা তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সংক্রান্তের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও কিন্তু আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও তদ্রূপ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। চলো আমরা কতগুলো ছবি দেখি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো ছবিগুলো। হ্যাঁ, এই ছবিতে লক্ষ্য করছো যে একজন শিক্ষার্থী সুন্দর ছবি আঁকছে। সবার কিন্তু ছবি আঁকার গুণ থাকে না। হ্যাঁ, লেখা আছে কবিতা আবৃত্তি। অনেকেই কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। তোমরা হয়তো কেউ কেউ কবিতা আবৃত্তি করো। আরেকটি ছবি আমরা দেখি, তোমরা স্ক্রিনে এটি পড়ো। মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ, বন্ধু আছি অনেক দূরে, হাতে অনেক কাজ। বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে, বন্ধু তোমার পাশেই আছি হাজার কাজের ফাঁকে। তাহলে এটি কি? কবিতা। আরেকটি ছবি দেখি। একজন ব্যক্তি একটি যন্ত্রের সামনে বসে কাজ করছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, উনি একজন লেখায় আছে, দেখো তিনি একজন আবিষ্কারক, আবিষ্কার করতে পছন্দ করে। দেখো, আমরা ফ্যান ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি, এগুলো কেউ না কেউ আবিষ্কার করেছেন। আবার অনেক দেশ আবিষ্কার করেছেন মহান ব্যক্তিরা, ঐতিহাসিকরা। এই যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো কি ধরনের কাজের প্রকাশ ঘটিয়েছে আমরা বলতে পারি এগুলোকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো। এই যে ছবি আঁকা, কবিতা আবৃত্তি করা, কবিতা লেখা, গল্প লেখা, উপন্যাস লেখা, কোনো কিছু আবিষ্কার করা, আমরা মানুষ হিসেবে এই কাজগুলো অনেক সময় করে থাকি। সবাই কিন্তু সব কাজ করতে পারে না। এই কাজগুলো কোন ধরনের কাজ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল
কাজ, ক্রিয়েটিভ কাজ। তাহলে আমরা দেখলাম কবিতা আবৃত্তি, কবিতা রচনা করা, কোনো কিছু আবিষ্কার করা, ছবি আঁকা, এই কাজগুলো হচ্ছে সৃজনশীল বা সৃষ্টিশীল কাজ। তাহলে আজকের পাঠ আমাদের কি হতে পারে? আমরা কিন্তু এর আগেই একটি ক্লাসে একজন শিক্ষার্থীর কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করেছিলাম। সেখানে বলেছিলাম যে একটি বিষয় উল্লেখ করেছিলাম, বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কি ধরতে পেরেছ? হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আজকের আলোচনার বিষয় কি হতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নের উত্তর করার নিয়ম। এখন যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে যাচাই করা হয়, মেধা মূল্যায়ন করা হয় সৃজনশীল পদ্ধতি প্রশ্নের মাধ্যমে। এবং এই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় অনেকেই আমরা জানি না। তো আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয়। তো আমরা জানি যে সৃজনশীল প্রশ্নের উত্তরের দুটি অংশ, একটি এমসিকিউ আর একটি হচ্ছে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, যেটাকে আমরা বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন আগে বলতাম। ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ, আর এমসিকিউ মাল্টিপল চয়েস, যেটা বহু নির্বাচনী মূলক পরীক্ষা। আমি আজ সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উদ্দীপক কি তা বলতে পারবে। তোমরা তো দেখো উদ্দীপক, সেই উদ্দীপক কি তোমরা বলতে পারবে, এবং জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় তা বর্ণনা করতে পারবে। আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সংক্ষেপে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা অন্যান্য যে স্তরগুলো আছে একটি কোশ্চেনের, সিকিউ কোশ্চেনের, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানব উদ্দীপক কি। তোমরা দেখো যে একটি প্রশ্নের শুরুতে অনেকগুলো একটি চার্ট, ছবি থাকে, ডায়াগ্রাম থাকে, মানচিত্র থাকে। হ্যাঁ, এগুলো কি আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক কি এটা তো জানতে হবে। আমরা তো প্রায় বলি উদ্দীপক। তো উদ্দীপক হলো এমন একটি ছোট্ট গদ্যাংশ বা পদ্যাংশ অথবা গ্রাফ, চার্ট, ছবি ইত্যাদি, যার বক্তব্যের সাথে ওই প্রশ্নের কোথাও না কোথাও এক বা একাধিক অনুভূতি বা চিন্তার নিবিড় মিল আছে। তোমরা দেখো যে প্রশ্ন থাকে, তার আগে একটু বর্ণনা থাকে, কখনো কখনো পদ্য থাকে, কখনো গ্রাফ থাকে, চার্ট থাকে, ছবি থাকে। এই দেওয়ার অর্থ হচ্ছে ওই প্রশ্নের ওই যে চার্ট দেওয়া হলো, গদ্যাংশ দেওয়া হলো, পদ্যাংশ দেওয়া হলো, যার বক্তব্যর সাথে ওইটা যে ছবিটা যা বোঝাচ্ছে তার সাথে এই যে প্রশ্ন দেওয়া থাকবে তার কোথাও না কোথাও মিল আছে। এই মিলটা আমরা খোঁজার চেষ্টা করি। তাহলে উদ্দীপক হলো এমন একটি ছোট গদ্যাংশ বা পদ্যাংশ অথবা গ্রাফ, চার্ট, ছবি ইত্যাদি, যার বক্তব্যের সাথে ওই প্রশ্নের কোথাও না কোথাও এক বা একাধিক অনুভূতি বা চিন্তার নিবিড় মিল আছে। আমরা জানলাম উদ্দীপক কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথম একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের পরে
তোমরা দেখো যে 4টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, এই 4টি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটিকে, এই যে আমি দেখালাম, এই যে ছবিতে দেখছো, এটা কি? এটাই হচ্ছে উদ্দীপক। বোঝা গেল? এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, সেখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে। এই ডায়াগ্রাম দেখে আমরা এই প্রশ্নের সাথে এই ডায়াগ্রামের একটা মিল সম্পর্ক আছে। তো প্রথম প্রশ্নটির সাথে এই উদ্দীপকের মিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে অনুধাবন, তৃতীয়টি হচ্ছে প্রয়োগ, আর 4 নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা। ক এবং ক্ষয়ের ক্ষেত্রে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো উদ্দীপক। এখন আমরা প্রশ্ন, যে ক্রিয়েটিভ কোশ্চেন হয়, ক্রিয়েটিভ কোশ্চেনের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। 1, সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হলো একটি লিখিত চিন্তাধর্মী বিষয়বস্তু। তাহলে উদ্দীপকটা লেখা থাকে, এটা নিয়ে চিন্তা করতে হয়, চিন্তা না করলে উত্তর দেয়া যায় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সারণী বা ছবির সদৃশ্য, যা পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করে। যে উদ্দীপক থাকে সেটা নিয়ে একজন শিক্ষার্থীকে ভাবতে হয়, আসলে বিষয়টি কি, কার সাথে মিল আছে, কোথায় মিল আছে, এমন ভাবনা একজন শিক্ষার্থীর মাথায় অবশ্যই চলে আসবে এবং তাকে উদ্বুদ্ধ করে। এই ধরনের প্রশ্নের মাধ্যমে শিখনের সবগুলো স্তর যাচাই করা হয়। শিখনের স্তর কি? জ্ঞান, তারপর হচ্ছে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। 4 নম্বর বৈশিষ্ট্য, এটি শিক্ষার্থীর ভাবনাকে মূর্ত করে তোলে, বাস্তবে রূপায়িত করে। তাহলে আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখব। সব ধরনের শিক্ষার্থী তাদের মেধা অনুযায়ী প্রশ্নের উত্তর করতে পারে, তবে সবগুলো প্রশ্ন উত্তর করতে অনেকেই পারে না মেধা অনুযায়ী। সবার মেধা তো সমান না। যে প্রশ্নগুলো থাকে সহজ থেকে কঠিন দক্ষতা অনুযায়ী সাজানো থাকে এবং এতে 3-4টি প্রশ্ন থাকে। আমরা যারা মানবিকের, তারা কিন্তু 4টি, ক, খ, গ, ঘ। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আর সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 3টি থাকে। তোমরা যারা সায়েন্সের আসো বা সায়েন্স পড়ে এসেছো, তারা লক্ষ্য করে দেখবে। নম্বর নির্দিষ্ট থাকে এবং নির্দেশনা অনুযায়ী নির্দেশ থাকে। তো ক নম্বর আমাদের ক্ষেত্রে দেখি যে ক নম্বর জ্ঞানে 1 নম্বর, খ হচ্ছে অনুধাবন 2 নম্বর, এরপরে 3 নম্বর, গতে হচ্ছে 3 নম্বর এবং ঘতে হচ্ছে 4 নম্বর। তো জ্ঞানমূলকে 1 নম্বর, অনুধাবনে 2 নম্বর। এই অনুধাবনের 2টি অংশ আছে, জ্ঞান এবং অনুধাবন। গতে যে প্রয়োগের আবার 3টি স্তর আছে। প্রয়োগের প্রশ্ন লিখতে গেলে 3টি ভাগ আমরা জানি, সেখানে জ্ঞান থাকে, অনুধাবন থাকে এবং প্রয়োগ থাকে।
আবার ঘতে যে 4 নম্বর, এখানেও 1 1 মোট 4 4। এই 4 নম্বরটি কীভাবে ভাগ? এই উচ্চতর দক্ষতার যে 4টি অংশ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সৃজনশীল প্রশ্নের স্তর, ক্রিয়েটিভ যে কোশ্চেন স্তর কয়টি আমরা কিন্তু আগেই উল্লেখ করেছি। এর স্তর 4টি। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব আজকে, আর 3টি বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। অনুধাবন মানে বুঝতে পারা, যে বিষয়টি আছে, প্রশ্ন আছে, সেই সম্পর্কে তুমি কতটুকু বুঝতে পেরেছ সেটা পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায় বা অংশ থেকে মিলিয়ে তুমি সেটা ব্যাখ্যা করবে। 3 নম্বর আমরা প্রয়োগ দেখতেছি। প্রয়োগ বলতে বোঝায় পূর্বের শেখানো বিষয়কে নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা। ঘতে আমরা উচ্চতর দক্ষতা, যে পূর্বের জানা কোনো তথ্য বা তত্ত্ব ব্যবহার করে নতুন পরিস্থিতিতে বিচার বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতা হলো উচ্চতর চিরন্তন দক্ষতা। তো আজকে আমরা আলোচনা করব কি? জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। তাহলে ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ প্রশ্নের 4টি অংশ আমরা বললাম, ক, খ, গ, ঘ। কতে হচ্ছে জ্ঞান, খতে হচ্ছে অনুধাবন, গতে হচ্ছে প্রয়োগ এবং ঘতে উচ্চতর দক্ষতা। তাহলে ক অর্থ জ্ঞানমূলক প্রশ্ন। এটা জ্ঞানমূলক প্রশ্নে তোমার স্মরণ শক্তি যাচাইয়ের জন্য দেওয়া হয়। অর্থাৎ তুমি পাঠ্যবইয়ের কোনো তথ্য মুখস্থ করে এই অংশের উত্তর দিতে পারবে। মুখস্থ বিদ্যা কাজে আসবে। পাঠ্যবইয়ের কোনো অংশ তুমি যদি মুখস্থ করো তাহলে সেই উত্তর দিতে পারবে। তো এই অংশে বা জ্ঞানমূলক প্রশ্নের অংশে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলো হচ্ছে সাধারণত শব্দসমূহ, বিশেষ তত্ত্ব, তথ্য, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা এবং নীতিমালা। এগুলো স্মরণ করা বা চিনতে পারা। এই অংশের উত্তর সরাসরি পাঠ্য বইয়ে পাওয়া যায়। প্রশ্ন করা হয় কি, কোথায়, কাকে, কয়টি, কাকে বলে ইত্যাদি প্রশ্নবোধক দিয়ে। যেমন পৌরনীতি কি, বাংলাদেশের আইনসভার নাম কি, গণতন্ত্র কাকে বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন কোন ধরনের হয়? সাধারণত আমরা দেখি যে কি দিয়ে প্রশ্ন করা হয়, কাকে দিয়ে প্রশ্ন করা হয়, কয়টি দিয়ে প্রশ্ন করা হয়, কাকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করা হয়। কি, কখন, কোথায়, কাকে, কয়টি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। আসলে তুমি পাঠ্য বই কতটুকু
মুখস্থ করেছে, কতটুকু ধারণ করতে পেরেছ, সেটা যাচাইয়ের জন্য এই প্রশ্নটি করা হয়। তো একটি প্রশ্নের ক্রেডিট কোশ্চেনের ক নম্বর যে কোনো অধ্যায় থেকে থাকতে পারে। এই প্রশ্নের জন্য কত নম্বর তোমার বরাদ্দ? 1, এবং 1 মিনিটে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের আইনসভার নাম কি? তুমি দুইভাবে এর উত্তর লিখতে পারো। সরাসরি লিখতে পারো জাতীয় সংসদ, আবার লিখতে পারো বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। তো আমার উপদেশ থাকবে, তোমাদের যাদের হাতের লেখা মানে ধীর গতি, তারা 1 শব্দে বা 2 শব্দে উত্তরটি লেখার চেষ্টা করবে। এই প্রশ্নে নম্বর কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। উত্তর হলে 1, না হলে 0। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, রাষ্ট্রভাষা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তুমি উত্তরটি বড় করতে পারো, আবার ছোট করতে পারো। যেহেতু নম্বর 1 তোমার বড় করার দরকার কি, তুমি বলতে পারো 1952 সালে। যদি প্রশ্ন হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1971 সালে। সহজভাবে লিখে দিলে সময়টা বাঁচলো। তুমি অন্য ক্ষেত্রে সেই প্রশ্নের মানে সেই সময়টা ব্যয় করতে পারো। অহেতুক আসলে অনেক সময় শব্দ বা বাক্যর যদি বড় করা হয় সময় লাগবে 1, 2, অনেক সময় এমন হতে পারে যে শব্দ লিখতে গিয়ে আসলে বানান ভুল হতে পারে। অতএব আমরা যত সংক্ষেপে উত্তর দিতে পারবো ততই মঙ্গল। অনেকে আবার পুরোপুরি বাক্যটি পছন্দ করে। আর যেহেতু একটি শব্দে উত্তর লিখলে নম্বর কাটার কোনো সুযোগ নেই, একই তুমি পাবে, অতএব তোমার প্রয়োজন কি বড় করে প্রশ্নের উত্তর লেখা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে উত্তর লিখতে হয়। আমি আবারও এটাকে সম্পর্কে বলছি। আসলে স্মরণ শক্তি যাচাই করার জন্য এই প্রশ্নটি করা হয়। অর্থাৎ তুমি পাঠ্যবের কোনো তথ্য মুখস্থ করে এই অংশের উত্তর দিতে পারবে। এই জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত শব্দসমূহ, বিশেষ তত্ত্ব, তথ্য, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা, নীতিমালা ইত্যাদি স্মরণ করা বা চিনতে পারা বা পারো কিনা সেটা জানতে চাওয়া হয়। আসলে এই প্রশ্নটির উত্তর সরাসরি পাঠ্যপুস্তকে পাওয়া যায়। প্রশ্ন কি, কখন, কাকে, কয়টি ইত্যাদি প্রশ্ন বোধক শব্দ দিয়ে করা হয়। যেমন পৌরনীতি কি, এর উত্তর কি লিখতে পারি? পৌরনীতি একটি সামাজিক বিজ্ঞান। আবারও অনেকেই এটাকে অন্যভাবে লিখতে পারে, পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আবার কেউ যদি লেখে পৌরনীতি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিক স্থানীয় রূপ, জাতীয় রূপ, আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। আরও বড় করা যায়। আমরা সবসময় এই ক বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সংক্ষেপে দেব, কারণ সময় আমার বরাদ্দ 1 মিনিট। 1 মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট কোশ্চেনে নম্বর হচ্ছে টোটাল 10। আমি আবারও বলছি, নম্বর হচ্ছে 10। ক জ্ঞানমূলক 1 নম্বর, খ অনুধাবন 2 নম্বর, গ প্রয়োগমূলক এখানে 3 নম্বর বরাদ্দ, এবং ঘতে যে উচ্চতর দক্ষতা 4 নম্বর বরাদ্দ। আমরা যদি সময় 7টি প্রশ্ন আমাদের লিখতে হবে, সময় পাবে তুমি 21 মিনিট। এই 21 মিনিটের ভিতরে তোমাকে প্রশ্ন পড়তে হবে
এবং বুঝতে হবে। এই কারণে প্রশ্ন লেখার জন্য তোমাকে 3 মিনিট, প্রশ্ন বোঝার জন্য তোমাকে 3 মিনিট বরাদ্দ করতে হবে, আর বাদ বাকি 19 মিনিট যেটা থাকবে বা 18 মিনিট সেটা তুমি এই প্রশ্নগুলো লেখার জন্য বরাদ্দ করবে। অতএব 19 কিংবা 20 মিনিটের ভিতরে তোমাকে একটি ক্রিয়েটিভ প্রশ্ন উত্তর লিখে শেষ করতে হবে। তাহলে তুমি 7টি প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব, যাতে তোমরা ভালোভাবে প্রশ্নের উত্তর করতে পারো, যাতে তোমাদের কোনো প্রকার ভুল না হয়। তোমরা বারবার এই ক্লাসটি দেখবে অনলাইনে, এই প্রত্যাশা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।